আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির। এরপর জানাবো আত্মপ্রকাশের অপেক্ষায় নতুন বিএনপি। এদিকে ইসি গঠন, সিইসি কমিশনার নিয়োগে 10 জনের নাম চূড়ান্ত। শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান শিক্ষামন্ত্রীর। এবং সর্বশেষ জানাবো এক দুর্ঘটনায় 6 ভাইয়ের মৃত্যু, 14 দিন যুদ্ধ শেষে হার মানলেন রক্তিম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির। আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগ দাবি করেছে বিএনপি। সম্প্রতি তাদের এক অডিও রেকর্ড ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদত্যাগ দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। মির্জা ফখরুল বলেন, আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার অডিও রেকর্ডে সরকারের দুর্নীতির প্রকৃত চিত্র সামনে এসেছে। মন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে তা স্বীকৃত ও প্রমাণ হয়। দেশে এখন দুর্নীতির এক মহোৎসব চলছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেই চলমান এই লুটপাট আর দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। মন্ত্রী, এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ক্ষমতাসীন দলের মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নেই যে দুর্নীতির সুযোগ নিচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন, ইতিমধ্যেই বিএনপি সহ দেশবাসী এ ঘটনার তদন্ত দাবি করেছে, কিন্তু সরকার এখনও নির্বাক ও নির্বিকার। কাল বিলম্ব না করে অবশ্যই তা তদন্ত ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে। দুর্নীতির সঙ্গে বিচার বিভাগকে জড়িয়ে ফেলা স্বীকৃত অপরাধকে আলাদাভাবে বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, তদন্ত প্রক্রিয়া স্বচ্ছতার জন্য এই মুহূর্তে আইনমন্ত্রী, বিনিয়োগ উপদেষ্টা ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সহ এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের পদত্যাগ এবং বিচারের দাবি করছি। আত্মপ্রকাশের অপেক্ষায় নতুন বিএনপি। দীর্ঘদিন ধরেই বিএনপিতে একটি মেরুকরণ চলছিল। এই মেরুকরণের মূল লক্ষ্য ছিল জিয়া পরিবার মুক্ত একটি বিএনপি। বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তিনি রাজনৈতিক দল পরিচালনা করতে অক্ষম, আর এ কারণে দলের বিভিন্ন ভালো মন্দ দেখভাল করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই বাস্তবতায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানকে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। তিনি লন্ডনে পলাতক, একাধিক মামলায় দণ্ডিত আসামি। তারেক জিয়া শুধু যে একাধিক মামলায় দণ্ডিত আসামি এমনটি নয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতাও তলানিতে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে দুর্নীতিবাজ, দুর্বৃত্ত এবং সন্ত্রাসীদের মদতদাতা মনে করা হয়। তার সঙ্গে জঙ্গিবাদ বিভিন্ন গোষ্ঠী সম্পর্কের কথাও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে একে একে বিএনপির জনপ্রিয় নেতাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এই বহিষ্কার কেন, এ নিয়ে বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছে। তবে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে যে বিএনপির ভাঙন চূড়ান্ত ধাপে এসে পৌঁছেছে, আর এই ভাঙনের প্রক্রিয়া হিসেবে বিভিন্ন এলাকায় জনপ্রিয় নেতাদেরকে বহিষ্কার করা হচ্ছে। খুলনার জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জুকে বহিষ্কার করার পর বহিষ্কৃত হন তৈমুর আলম খন্দকার, সর্বশেষ বহিষ্কৃত হলেন আখতারুজ্জামান। আর এই সমস্ত বহিষ্কারের মধ্য দিয়ে বিএনপির ভাঙন যেমন চূড়ান্ত হচ্ছে, তেমনি আসল বিএনপির আত্মপ্রকাশের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। 2018 সালের নির্বাচনের সময় বিএনপির কোনো নেতা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন, আর এ কারণেই ভারত সফরে গিয়েছিল বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। সেই সময় ভারত বিএনপিকে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে একটি ছিল জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা, আর দ্বিতীয়টি ছিল তারেক জিয়াকে নেতৃত্ব থেকে আপাতত সরিয়ে দেওয়া। শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলেই নয়, বিভিন্ন সময় বলা হচ্ছে যে বিএনপিকে যদি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিকশিত করতে হয়, তাহলে এই দলের মধ্য থেকে তারেক জিয়াকে বাদ দিতে হবে। তারেক জিয়া এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে একটি গণগ্রহণযোগ্য বিএনপি গঠন না করা হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি কোনো রকম সমর্থন এবং সহযোগিতা পাবে না। শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলেই নয়, জাতীয়ভাবেও বিএনপির গ্রহণযোগ্যতা এখন তলানিতে। বিএনপি শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তি এবং নিজেদের ইস্যু ছাড়া জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যু নিয়ে আন্দোলন করতে অক্ষম একটি রাজনৈতিক দলে পর্যবসিত হয়েছে। 2018 সালের নির্বাচনে বিএনপির মধ্যে হয়েছে ব্যাপক মনোনয়ন বাণিজ্য। একটি বিরোধী দল হিসেবে যে দায়িত্বশীল ভূমিকা থাকে, সেটি পালন করার ক্ষেত্রে বিএনপি সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর এই সমস্ত বাস্তবতাতেই বর্তমান বিএনপির নীতি কৌশল একটি সঠিক বিরোধী দলের নীতি কৌশলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেই অনেকে মনে করেন। সাম্প্রতিক সময়ে বিএনপিতে মত বিরোধী তীব্র আকার ধারণ করেছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে। এই প্রক্রিয়ায় অনেকে মনে করেছিলেন যে বিএনপির অংশগ্রহণ করা উচিত, বিশেষ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হোক না হোক, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠিত না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব ব্যাপার। কিন্তু বিএনপি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় রাজনৈতিক দল হিসেবে যে ভূমিকা, সে ভূমিকা পালনে অক্ষমতা প্রকাশ করে। এই ভূমিকাহীন আচরণে বিএনপির মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে।
বিএনপি নেতারা এখন খোলাখুলিভাবেই তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। যারা এই সাংগঠনিকভাবে জনপ্রিয় এবং দলের জন্য চিন্তিত তাদেরকে দল থেকে ছেঁটে ফেলা হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা দেশের জনপ্রিয় নেতারা নিজেদেরকে সংঘবদ্ধ করার সুযোগ পাচ্ছেন। সামনের দিনগুলোতে আরও কিছু বহিষ্কার এবং আরও কিছু দল ত্যাগের মাধ্যমে বর্তমান বিএনপি ভেঙে একটি নতুন বিএনপি যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার রূপরেখা তৈরি হয়েছে। ইসি গঠন, সিইসি কমিশনার নিয়োগে 10 জনের নাম চূড়ান্ত। নির্বাচন কমিশনের নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ করতে প্রস্তাবিত 322 জন থেকে 10 জনের নাম চূড়ান্ত করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। এ নামগুলো রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পাঠানো হবে। এর আগে সার্চ কমিটির প্রধান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, আমরা 10 জনের নাম চূড়ান্ত করতে পারিনি, 12 থেকে 13 জনের নাম চূড়ান্ত হয়েছে। সপ্তম বৈঠকে 10 জনের নাম চূড়ান্ত হবে। এরপর রাষ্ট্রপতির কাছে তালিকা পাঠিয়ে দেওয়া হবে। তালিকা প্রকাশ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটি রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন, প্রয়োজন হলে তারা প্রকাশ করবে। আমরা তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবো। তার আগে কমিটি পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সার্চ কমিটিতে জমা পড়া 322 জনের নামের তালিকা থেকে 20 জনকে বাছাই করা হয়। 20 জনের সংক্ষিপ্ত এ তালিকা থেকে চূড়ান্ত 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতি চূড়ান্ত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেবেন। বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে 20 জনের সংক্ষিপ্ত তালিকা করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সার্চ কমিটিও সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শামসুল আরেফিন। তিনি বলেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি 20 জনের একটি তালিকা করা হয়েছে। আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামসমূহ থেকে তাদের বাছাই করা হয়েছে। আগামীতে আরও 2-1টি বৈঠক করবে সার্চ কমিটি। সেখান থেকে 10 জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তাব পাঠানো হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে গত 5 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন অনুযায়ী কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য 10 জনের নামের তালিকা সুপারিশ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান শিক্ষামন্ত্রীর। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। করোনার কারণে আমরা আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। তিনি আরও বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেরাই শিখবে, যতটা সম্ভব ভালোভাবেই তারা শিখবে। নতুন কারিকুলাম শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য, মানবিক বোধ সম্পন্ন হয়ে উঠবে। আমরা চাই যতগুলো জাতীয় লক্ষ্য আছে তা অর্জন করতে, শান্তিপূর্ণ, সুখী, সমৃদ্ধ দেশ গড়তে। শিক্ষক ও অভিভাবক সহ সবার প্রতি আমার আহ্বান, পাইলটিংয়ের সময় কোথায় কোথায় সমস্যা হচ্ছে তা যেন আমাদের জানানো হয়। আমরা যেন সবচেয়ে ভালো ক্যারিকুলাম প্রণয়ন করতে পারি। অনুষ্ঠানে ক্যারিকুলাম বাস্তবায়ন সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ক্যারিকুলামের সর্বোচ্চ মান নিশ্চিত এবং সর্বাধুনিক করতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সর্বোচ্চ মনোযোগ চাই। দক্ষতা ও মান অর্জনে আপনাদের সর্বোচ্চ কাজ করতে হবে। শিক্ষা উপমন্ত্রী বলেন, পাইলটিংয়ের মাধ্যমে শিক্ষকরাই জানবেন ক্যারিকুলামের কোথায় কোথায় দুর্বলতা রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা এক নয় এবং সকল শিক্ষার্থীর সক্ষমতাও এক নয়। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এক দুর্ঘটনায় 6 ভাইয়ের মৃত্যু, 14 দিন যুদ্ধ শেষে হার মানলেন রক্তিম। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন রক্তিম সুশীল। গত 8 ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর থেকেই টানা 14 দিন তিনি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছেন। অবশেষে তিনি হার মানলেন। মঙ্গলবার সকাল 10টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের শয্যায় মৃত্যুবরণ করেন। এ দুর্ঘটনায় রক্তিমের আরও 5 ভাই মারা যান। জানা যায়, চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের হাসিনাপাড়া গ্রামের বাসিন্দা সুরেশ চন্দ্র মারা যান গত 30 জানুয়ারি। সুরেশের মৃত্যুর 10 দিন পূর্ণ হওয়ার গত 8 ফেব্রুয়ারি পারিবারিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে সুরেশের ছেলেমেয়েরা বাড়িতে এসেছিলেন। ওই দিন বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সুরেশ চন্দ্রের সন্তান অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও শরণ সুশীল মারা যান। একই দুর্ঘটনায় আহত হয়ে ওই দিন চমেক হাসপাতালে ভর্তি করা হয় অপর সন্তান রক্তিম সুশীলকে। ওই দিনই জরুরি ভিত্তিতে তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়।
হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় পরের দিন বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন রাখা হয়, কিন্তু আর্থিক অক্ষমতার কারণে পরে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে 2 দিন লাইফ সাপোর্টে ছিলেন রক্তিম। গত রবিবার তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অক্ষত অবস্থায় বেঁচে যান সুরেশচন্দ্র শীলের মেয়ে মুন্নি সুশীল। আহত হন আরও 2 ছেলে ও 1 মেয়ে। নিহতদের বোন হীরা শীল মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি পা কেটে ফেলা হয়েছে। চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনায় রক্তিমের মস্তিষ্কে মারাত্মকভাবে আঘাত লাগে। বলা যায়, আঘাতে তার মাথার মগজও কিছুটা সংকুচিত হতে যায়, ফলে তার ব্রেইন কাজ করছিল না, জ্ঞানও ফেরেনি। গতকাল সকালে তিনি মারা যান। তিনি মাল্টিপল ট্রমায় ভুগছিলেন। তার উন্নত চিকিৎসায় 2 বার মেডিকেল বোর্ড গঠন করা হয়, কিন্তু আঘাত গুরুতর থাকার কারণে অপারেশন করার মতো পরিস্থিতিও ছিল না। জানা যায়, এই ঘটনায় ওই রাতে নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ ভ্যান চালককে আসামি করে চকরিয়া থানায় একটি মামলা করেন। পরে ঢাকা থেকে চালককে র্যাব গ্রেপ্তার করে। তখন চালক জানিয়েছিল, ঘন কুয়াশার কারণে পিকআপ চালক রাস্তায় দেখতে না পেয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।